নয়াদিল্লির দীর্ঘদিনের দাদাগিরিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবার সরাসরি ইসলামাবাদের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত উন্মোচন করল ঢাকা। চালের জন্য ভারতের উপর নির্ভরতা শূন্যে নামিয়ে আনার লক্ষ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এক সাহসী সিদ্ধান্ত নিয়েছে। প্রতিবেশী ভারতের চাল রপ্তানি নীতি এবং রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে বাংলাদেশ এবার পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির প্রক্রিয়া চূড়ান্ত করেছে। দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটিয়ে ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ঢাকা ও ইসলামাবাদের সম্পর্কে নতুন গতির সঞ্চার হয়েছে। তারই সবচেয়ে বড় প্রমাণ মিলল চলতি মাসে। চালের বাজারে ভারতের একচ্ছত্র আধিপত্য চূর্ণ করে পাকিস্তান থেকে ১ লাখ টন চাল আমদানির বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছে। পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন বা টিসিপি বাংলাদেশের জন্য এই বিপুল পরিমাণ চাল সরবরাহের উদ্দেশ্যে আন্তর্জাতিক দরপত্র বা টেন্ডার আহ্বান করেছে। আপাত দৃষ্টিতে একে সাধারণ আন্তর্জাতিক বাণিজ্য মনে হলেও এর আড়ালে দিল্লির জন্য রয়েছে অত্যন্ত কঠোর বার্তা। এতদিন ভারত যেভাবে চাল রপ্তানি নিয়ন্ত্রণ করে প্রতিবেশীদের খাদ্যের যোগান নিয়ে ছিনিমিনি খেলতো, বাংলাদেশ সেই বৃত্ত ভেঙে বেরিয়ে আসছে। গত ২০ নভেম্বর পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন টিসিপির টেন্ডার নথির সূত্র ধরে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে টিসিপি বিভিন্ন কোম্পানি, পার্টনারশিপ এবং একক মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছ থেকে সিল করা দরপত্র আহ্বান করেছে। পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে, যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে ২৮ নভেম্বর সকাল 11:30 পর্যন্ত। অর্থাৎ খুব শীঘ্রই এই বিপুল পরিমাণ চাল বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে। টিসিপি চালের মানের ক্ষেত্রে অত্যন্ত কড়া শর্ত আরোপ করেছে। তারা বাংলাদেশের জন্য ১ লাখ টন লং গ্রেইন হোয়াইট রাইস বা লম্বা দানা চাল সংগ্রহ করবে। এই চাল পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে প্যাকেটজাত হয়ে সরাসরি বাংলাদেশের পথে রওনা হবে। এখানে ভারতের স্থলবন্দর বা ভারতের ভূখণ্ড ব্যবহারের কোনো প্রয়োজনই পড়ছে না। আর এটাই ভারতের মাথা ব্যথার মূল কারণ বাংলাদেশ যখনই ভারতকে পাশ কাটিয়ে সমুদ্র পথে অন্য কোনো দেশের সঙ্গে বাণিজ্য জোরদার করে, তখনই ভারতের চিকেন নেক বা করিডোর রাজনীতির প্রভাব কমতে থাকে। টেন্ডারের শর্তাবলী এবং চালের মানের ব্যাপারে টিসিপি জানিয়েছে, সরবরাহকারীদের মূল্য প্রস্তাব জমা দেওয়ার পর তার বৈধতা অন্তত ২১ কার্যদিবস পর্যন্ত বহাল থাকতে হবে। আর চুক্তি স্বাক্ষরের পর মাত্র ৪৫ দিনের মধ্যে পুরো ১ লাখ টন চাল জাহাজীকরণের জন্য প্রস্তুত রাখতে হবে। এই সময়সীমা থেকেই বোঝা যায় বাংলাদেশ সরকার চালের মজুদ বাড়াতে কতটা মরিয়া। এখানে কালক্ষেপণের কোনো সুযোগ রাখা হয়নি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো চালের মান নিয়ন্ত্রণ। অতীতে ভারত থেকে আমদানি করা চালের মান নিয়ে বিস্তর অভিযোগ ছিল। পচা বা নিম্নমানের চাল গছিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। কিন্তু এবার পাকিস্তানের সঙ্গে বাণিজ্যে বাংলাদেশ মানের প্রশ্নে জিরো টলারেন্স নীতি নিয়েছে। টেন্ডারে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, সরবরাহকৃত চাল অবশ্যই পাকিস্তানের সর্বশেষ মৌসুমের উৎপাদিত ফসল হতে হবে। গুদামে পড়ে থাকা পুরনো চাল কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই চাল হতে হবে সম্পূর্ণ মানুষের খাবার উপযোগী। এতে কোনো দুর্গন্ধ, ছত্রাক, বিষাক্ত আগাছা, পোকামাকড় বা সংক্রমণের লেশ মাত্র থাকলে তা বাতিল করা হবে। সরবরাহকারীরা সর্বনিম্ন ২৫,০০০ টন থেকে সর্বোচ্চ ১ লাখ টন পর্যন্ত চাল সরবরাহের প্রস্তাব দিতে পারবে। বার্তা সংস্থা রয়টার্স তাদের বিশ্লেষণে জানিয়েছে, ব্যবসায়ীরা এই পদক্ষেপকে বাংলাদেশের আমদানিতে পাকিস্তানি চালকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার একটি বড় কৌশল হিসেবে দেখছেন। অর্থাৎ এটি কেবল সাময়িক প্রয়োজন মেটানো নয়, বরং দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত। ভারতের জন্য এই সিদ্ধান্ত কেন এত বড় ধাক্কা? দক্ষিণ এশিয়ায় চালের বাজারে ভারত এতদিন একাই রাজত্ব করে এসেছে। তারা ইচ্ছে মতো রপ্তানি বন্ধ করত, আবার ইচ্ছে মতো শুল্ক বাড়িয়ে দিত। এতে বাংলাদেশের মতো আমদানিকারক দেশগুলোকে চরম ভোগান্তিতে পড়তে হতো। কিন্তু ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতা গ্রহণের পর দৃশ্যপট দ্রুত বদলে গেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই পাকিস্তান ও বাংলাদেশ সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য শুরু করে, যার শুরু হয়েছিল ৫০,০০০ টন চাল আমদানির মাধ্যমে। আর এখন বছরের শেষে এসে আরও ১ লাখ
টন চাল আমদানির এই উদ্যোগ ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বাজার বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ আন্তর্জাতিক বাজার থেকে চাল কেনার যে উদ্যোগ নিয়েছে তার মূল লক্ষ্যই হলো ভারতের উপর নির্ভরতা কমানো। যদিও কেউ কেউ বলছেন বাংলাদেশের কেনা চালের কিছু অংশ ভারতীয় হতে পারে, কিন্তু সরাসরি পাকিস্তান থেকে আমদানির এই টেন্ডার প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর দিল্লির দিকে তাকিয়ে নেই। ঢাকা এখন নিজের শর্তে নিজের পছন্দের উৎস থেকে খাদ্যশস্য সংগ্রহ করছে। গত মাসেই অনুষ্ঠিত নবম যৌথ অর্থনৈতিক কমিশন বা জেইসি সভায় পাকিস্তান একটি অত্যন্ত কৌশলগত প্রস্তাব দিয়েছে। তারা প্রস্তাব করেছে বাংলাদেশ যেন চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসেবে করাচি পোর্ট ট্রাস্টকে ব্যবহার করে। এই প্রস্তাব কার্যকর হলে দক্ষিণ এশিয়ার বাণিজ্যে ভারতের মৌলিক আধিপত্য অনেকটাই খর্ব হবে। বাংলাদেশ যদি করাচি বন্দর ব্যবহার করে মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করে তবে ভারতের ওপর দিয়ে ট্রানজিটের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসবে। এটি ভারতের জন্য অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক উভয় দিক থেকেই বড় পরাজয়। অন্যদিকে বাংলাদেশ সরকারও চালের বাজার নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে। সোমবার আরও একটি চাল আমদানির টেন্ডার ঘোষণা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে ঢাকার সরকার স্থানীয় বাজারের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে ধারাবাহিকভাবে চাল আমদানির উদ্যোগ নিচ্ছে। উদ্দেশ্য একটাই, দেশে যেন কৃত্রিম সংকট তৈরি করে কেউ ফায়দা লুটতে না পারে। আর এই সংকট মোকাবেলায় ভারত যখন টালবাহানা বা উচ্চ শুল্ক আরোপ করে তখন পাকিস্তান একটি নির্ভরযোগ্য বিকল্প হিসেবে আবির্ভূত হয়েছে। পাকিস্তানের চাল রপ্তানি খাতের বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের সঙ্গে এই বাণিজ্যের অর্থনৈতিক গুরুত্ব বোঝা প্রয়োজন। 2026 অর্থ বছরের প্রথম প্রান্তিকে পাকিস্তানের চাল রপ্তানি প্রায় 28% কমে গেছে। এটি পাকিস্তানের অর্থনীতির জন্য বেশ উদ্বেগের বিষয়। রপ্তানি কমে যাওয়ায় তাদের ডলার আয়ে টান পড়েছে। ঠিক এই মুহূর্তে বাংলাদেশের এই বিশাল অর্ডার পাকিস্তানের চাল রপ্তানিকারকদের জন্য অক্সিজেনের মতো কাজ করছে। পাকিস্তান রাইস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তারাও স্বীকার করেছেন যে নীতিগত ও আইনি জটিলতার কারণে তাদের রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখে ছিল। এখন বাংলাদেশের এই 1 লাখ টনের অর্ডার তাদের সেই ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করবে। বিপরীতে ভারত 2025 সালে তাদের চাল রপ্তানি পুনরায় চালু করেছে। তারা বাসমতি চালের ন্যূনতম রপ্তানি মূল্য তুলে নিয়েছে এবং শুল্ক হার শূন্যে নামিয়ে এনেছে। ভারতের এই পদক্ষেপের লক্ষ্য ছিল হারানো বাজার পুনরুদ্ধার এবং পাকিস্তানের সঙ্গে প্রতিযোগিতায় ফেরা। কিন্তু মজার ব্যাপার হলো ভারত এত সুবিধা দেওয়ার পরেও বাংলাদেশ তাদের দিকে না ঝুঁকে পাকিস্তানের দিকেই হাত বাড়িয়েছে। পাকিস্তানি রপ্তানিকারকরা ভারতের এই মূল্যযুদ্ধের ফাঁদে পা দেয়নি। তারা দাম না কমিয়ে বরং গুণগত মান এবং বাজারের চাহিদার উপর ভিত্তি করে নিজেদের অবস্থান ধরে রেখেছে। আন্তর্জাতিক বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ সমীকরণ এখানে কাজ করছে। ভলজা গ্লোবাল ট্রেড প্ল্যাটফর্মের তথ্য মতে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপর বিশেষ করে বাসমতি চালের উপর 50% শুল্ক আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক বাজারে ভারতীয় চালের দাম বেড়ে গেছে এবং তাদের প্রতিযোগিতার সক্ষমতা কমেছে। ঠিক এই সুযোগটি কাজে লাগিয়েছে পাকিস্তান। 2024 সালের নভেম্বর থেকে 2025 সালের নভেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে পাকিস্তানের বাসমতি রপ্তানি 24% বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রের বাজারে ভারতের এই বিপর্যয় এবং পাকিস্তানের উত্থান প্রমাণ করে যে বিশ্ব বাণিজ্যে ভারতের একচ্ছত্র আধিপত্যের দিন শেষ হয়ে আসছে। আর ঠিক এই সময়েই বাংলাদেশ তাদের চালের উৎস পরিবর্তন করে ভারতের ওপর একটি মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করলো। বাংলাদেশ এখন আর কোনো নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীল থাকতে নারাজ। শেখ হাসিনার শাসনামলে ভারতের সঙ্গে যে একপাক্ষিক তোষণ নীতি ছিল তা এখন পুরোপুরি বাতিল। ডক্টর ইউনূসের সরকার প্রমাণ করে দিচ্ছে যে দেশের স্বার্থে এবং জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তারা যে কোনো দেশের সঙ্গে বাণিজ্য করতে প্রস্তুত। তাতে যদি প্রতিবেশী দেশের আতে ঘা লাগে তাতে ঢাকার কিছু যায় আসে না। পাকিস্তানের গণমাধ্যম এবং বাণিজ্য বিশ্লেষকরা এই টেন্ডারকে দুই দেশের সম্পর্কের বরফ গলার চূড়ান্ত ইঙ্গিত হিসেবে দেখছেন। করাচি থেকে চট্টগ্রাম এই সমুদ্র পথ এখন দুই দেশের অর্থনীতির লাইফলাইন হয়ে ওঠার সম্ভাবনা তৈরি করেছে। অতীতে রাজনৈতিক কারণে এই পথটি প্রায় অচল ছিল, কিন্তু এখন নিয়মিত জাহাজ চলাচল এবং পণ্য পরিবহন শুরু হলে তা শুধু চালের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। টেক্সটাইল, কাঁচামাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রেও ভারতের শক্তিশালী বিকল্প হিসেবে পাকিস্তান নিজের অবস্থান শক্ত করবে।
ভারত বর্তমানে ক্ষোভে ফুঁসছে, কারণ তারা বুঝতে পারছে বাংলাদেশ তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। চাল বা পেঁয়াজ রপ্তানি বন্ধ করে তারা এতদিন বাংলাদেশকে চাপে রাখার যে রাজনীতি করত তা অকার্যকর হয়ে পড়ছে। টিসিপির এই টেন্ডার এবং তাতে বাংলাদেশের ইতিবাচক সাড়া প্রমাণ করে বিকল্প বাজার থাকলে কেউ আর দাদাগিরি সহ্য করে না।